আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ মহাকর্ষ অভিকর্ষের অনেকগুলো ক্লাস তো হয়ে গেল এবং সিকিউ সলভিং ক্লাসও অলরেডি হয়ে গেছে। তো সিকিউ সলভিং ক্লাসে আমরা আসলে ম্যাক্সিমাম সময় মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভবের কিছু স্পেশাল কেস দেখে কাটাই দিয়েছিলাম এবং অল্প কিছু সিকিউ ক্লাসে সলভ করতে পারছিলাম। তো রিমেইনিং সিকিউ গুলো ভাইয়া কথা দিয়েছিলাম যে আমি হচ্ছে আপনাকে রেকর্ড আকারে দিব এবং সেই রেকর্ডটাই হচ্ছে এইটা। এখানে আমরা বেশ কিছু সিকিউ সলভ করব এবং একটু কেয়ারফুলি করলে আপনারা এখান থেকে অনেক অনেক ভালো আউটপুট ইনশাল্লাহ পাবেন। তো আর কথা না বাড়িয়ে ভাইয়া এখান থেকে শুরু করে দিচ্ছি। তো প্রথম প্রথম যেই সিকিউটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে সিলেট বোর্ডে আসা, সিলেট বোর্ড 2022। ওকে, তো আমরা এটার গ নাম্বার দিয়ে শুরু করব। ক খ তো অ্যাজ ইট ইজ থাকে। প্রথম প্রবলেমটা মানে আমাদের যদি উদ্দীপকটা একটু দেখি সেটা হচ্ছে বলতেছে পৃথিবীর রেডিয়াস দেওয়া, পৃথিবীর ভর দেওয়া, না দেওয়া থাকলেও সমস্যা ছিল না বিকজ এগুলো আমাদের জানা, জি এর ভ্যালু দেওয়া। সো দুইটা স্পেশাল পয়েন্ট আমাদেরকে মার্ক করছে, খেয়াল করেন। একটা হচ্ছে যে এ পয়েন্টটা আর আরেকটা হচ্ছে সি পয়েন্ট, বি পয়েন্ট, এই পয়েন্টগুলো মার্ক করছে। যখন কোনো বস্তু এ বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ সি বিন্দু আমাদের আপাতত দরকার নেই, এ বিন্দুতে যখন অবস্থান করে তখন অভিকর্ষ ত্বরণের মান কত হয় সেটা বের করতে বলছে। খেয়াল করেন এই এক্সিস বরাবর আছে অভিকর্ষ ত্বরণ জি, আর এইটা আছে সেন্টার থেকে দূরত্ব, মানে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে আমি কাজ করতেছি সেই বিষয়টা আছে এই জায়গায়। তো আমি সেন্টার থেকে r/2 দূরত্বে অবস্থান করতেছি। তো আমরা এখানে যদি অভিকর্ষ ত্বরণটা বের করতে চাই, সলিউশনে যদি আমরা আসি, অভিকর্ষ ত্বরণ যদি বের করতে হয় পৃথিবীর অভ্যন্তরে যখন আমরা যাই, দুই ধরনের সূত্র আছে। তো আমরা যদি প্রথমটা ইউজ করি তাহলে সূত্রটা কি আসে, জি ইন্টু 1 - h/r, এই ছিল আমাদের ফর্মুলাটা। সো জি তো আমরা জানি কত, 9.8 ইন্টু 1 - h। এইচ দেখেন, আমি যদি এভাবে কল্পনা করি ব্যাপারটাকে, ধরেন এই হচ্ছে পৃথিবী, আমার এইখান থেকে এইটুকু হচ্ছে আমার আর, এইটুকু হচ্ছে আর, কিন্তু বর্তমানে আমি আসি কতটুকুতে, বর্তমানে আমি ডিস্টেন্সে আসি হচ্ছে r/2 ডিস্টেন্সে আছি এবং এই পয়েন্টে আমাদের অভিকর্ষ ত্বরণ কত সেটা আমি বের করতে যাচ্ছি। পয়েন্টটা হচ্ছে এ। আমি সেন্টার থেকে r/2 তে থাকার অর্থ হচ্ছে আমি পৃষ্ঠ থেকে r/2 গভীরে আছি, তার মানে আমার এইচ হচ্ছে r/2 ডিভাইডেড বাই আর। তাহলে এইখান থেকে আমরা দেখতেছি কিছু জিনিস কাটাকাটি যাবে, আর আর কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর কি কি অবশিষ্ট থাকে, 9.8 ইন্টু 1 - ½ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9.8 ইন্টু হাফ, দ্যাট মিনস 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই যে বের করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান আসবে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই প্রবলেমটা চাইলে আরেকটা ওয়েতে সলভ করা যেত। সেই ওয়েটা হচ্ছে যে আমরা আরেকটা সূত্র জানি, অল্টারনেটিভ যদি বলি, সেটা কি, সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়ালস টু 4/3 পাই রো জি ইন্টু স্মল আর। এই ফর্মুলাটা দিয়ে চাইলে আমরা করতে পারতাম, কিন্তু আমরা এই ফর্মুলাটা কেন ইউজ করতেছি না এই জায়গাতে? হ্যাঁ, এটা একটা কোশ্চেন হইতে পারে আপনার, যে ভাইয়া এই ফর্মুলা এখানে কেন ইউজ করলেন না? এটা ইউজ করলে একটু ঝামেলা, কারণ আপনার রো এর মান অনেকেরই মুখস্থ থাকে না, এটা 5.5 10⁻³ জি এর ভ্যালু বসাও, অনেক ঝামেলা। তার থেকে এই প্রসেসটা ইজি, দ্যাটস ওয়াই এই প্রসেস দিয়ে করাটা বেটার। তাহলে আমরা প্রথম প্রবলেম সিলেট বোর্ড 2022-এর গ নাম্বারটা করে ফেললাম, ডান। এবার চলেন আমরা পরেরটাতে যাই, ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে দেখেন আমাদেরকে কি বলতেছে, উদ্দীপকে বর্ণিত এ ও সি বিন্দুর মাঝে এবং কোথায় কোনো বিন্দুতে একটি বস্তু বেশি ওজন অনুভব করবে। তো আমাদের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এ, এটা হচ্ছে সেন্টার থেকে r/2 ডিস্টেন্সে, আর একটা হচ্ছে সি, এটা হচ্ছে সেন্টার থেকে 3r/2, মানে পৃষ্ঠ থেকে আরো r/2 বাইরে। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে কোন বিন্দুতে বেশি ওজন অনুভব করবে সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি সলিউশনে আসি, প্রথমত এই বিন্দুতে যদি চিন্তা করি, এই বিন্দুতে বস্তুর ওয়েট কত হবে, এম ইন্টু এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, এবং এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত সেটা আমরা অলরেডি বের করে আসছি 4.9, তাই না, এর আগের প্রবলেমটাতে, মানে g/2। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালটার অর্ধেক, মানে প্রকৃত ওজন যা হয় পৃষ্ঠে তার অর্ধেক পরিমাণ হচ্ছে আমরা এখানে পাচ্ছিলাম। আচ্ছা, এবার আসি, আমরা যদি সি পয়েন্টে ওজন বের করতে চাই, যে ভাই আমার টার্গেট হচ্ছে সি পয়েন্টে ওজন বের করা,
তাহলে কি হবে, সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন দেখেন আমরা এই জিনিসটা কি জানি কিনা, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর প্লাস এইচ আর তার হোল স্কয়ার। ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো স্থানে গেলে অভিকর্ষ ত্বরণের মান কত হয় সেটা আমরা এভাবে বের করতাম, জি প্রাইম বাই জি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে এইচটা কত, এইচটা দেখেন হচ্ছে আর বাই টু, মানে আর থেকে 3r/2 ডিস্টেন্সটার মধ্যবর্তী যে দূরত্ব, মানে আর এবং 3r/2 এর মাঝখানে যে ডিস্টেন্সটা সেটাই কিন্তু আসলে এইচ। বা আমাদের তো আসলে এইটুকু এইচ আর এইটুকু আর দুইটাকে যোগ করলে আলটিমেটলি 3r/2 আসে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এরপরে আছে আর আর এখানে আছে 3r/2 তার স্কয়ার। বা আমরা আলটিমেটলি এখান থেকে বলতে পারি জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু উপরে 2 যাবে নিচে 3 থাকবে তার স্কয়ার। কেন, কারণ হচ্ছে আমাদের দুইটা আর কিন্তু এখানে কাটাকাটি চলে গেছে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, যে জি প্রাইম ইজ ইকুয়ালস টু 4g ডিভাইডেড বাই 9, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সি বিন্দুতে ওজন কত সেটাও পেয়ে যাব, m ইন্টু 4g ডিভাইডেড বাই 9 বা 4mg বাই 9, এটা আমরা পাইলাম। এখন আমরা যদি কম্পেয়ার করি এই দুইটার মধ্যে কোনটা বড়, অবশ্যই এ বিন্দুর ওজনটা বড়। এ বিন্দুতে আমাদের কত আছে, আমাদের যদি একটু সংখ্যা আকারে লিখি 0.5 mg, এইটা আমি পাইছি এ বিন্দুতে। আর সি বিন্দুতে এটাকে যদি আমি সংখ্যা আকারে প্রকাশ করি তাহলে কত পাই, 4/9, সংখ্যাটা আমাকে বের করতে হবে, 4/9, 4/9 করলে 0.44, তাহলে এটা আসতেছে হচ্ছে আমার 0.44 mg। সো অবভিয়াসলি 0.44 এর থেকে কত 0.5টা বেশি। তাহলে যেহেতু WA গ্রেটার দেন WC, তাহলে হচ্ছে আমরা এ বিন্দুতে ওজনটা বেশি পাবো। তাহলে এটাকে আমরা মার্ক করে দিতে পারি যে আমার এ বিন্দুতে ওজন বেশি। অতএব এ বিন্দুতে ওজন বেশি হবে। শেষ। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা যদি একটু সামারি করি, আমরা আসলে এ এবং সি দুইটা পয়েন্টের মাঝে কম্পেয়ার করছি কোন পয়েন্টে রাখলে বস্তুটার ওজন বেশি হয়। একটা পৃথিবী থেকে r/2 গভীরে, আর একটা পৃথিবীর সারফেস থেকে r/2 বাইরে। তো গভীরে যখন যাই তখন তো ওজনটা কিভাবে বের, অভিকর্ষ ত্বরণটা আমরা গতে করে আসছি, জাস্ট ওই জিটা বসাই দিয়ে আমরা ওজনটা বের করছি কত। আর যখন আমরা উপরে যাই তখন আমাদের অভিকর্ষ ত্বরণটা কিরকম হয় সেটা এখানে ক্যালকুলেট করে নিছি, যে জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার ওইটা দিয়ে। তারপর হচ্ছে বসায় আমরা সি পয়েন্টের ওজন বের করছি, দুইটাকে কম্পেয়ার করে দেখলাম যে এ পয়েন্টের বেশি, তার মানে এ বিন্দুতে ওজন বেশি। তাহলে আমাদের এই সিকিউটা ডান, শেষ। এবার আমরা নেক্সট সিকিউ যাব, সেটা হচ্ছে ময়মনসিং বোর্ড 2024, দ্যাট মিনস জাস্ট লাস্ট বছর আসা। তো এইটার প্রথম অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে অ্যাজ ইট ইজ, আমরা জানি পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন করতে 24 ঘন্টা লাগে, এটাও আমাদের জানা আছে। অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠে 9.8, সবই জানা। পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত, ডিরেক্টলি সূত্র বসাইলেই হয়ে যায়, আমরা জানি এটা কিভাবে করতে হয়, তাই না? ক্লাসে এরকম করছিলাম আমরা। সো জি ল্যামডা ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই ফর্মুলাগুলো আমরা জানি। এই ফর্মুলাগুলো আমরা কোথায় শিখছিলাম, ওই যে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হওয়ার যে অনেকগুলো কারণ ছিল, এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল আহ্নিক গতির পরিবর্তনের কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন। তো ওইটার যে ফর্মুলাটা ছিল, জি ছিল নর্মালি 9.8, ওমেগা হচ্ছে আহ্নিক গতির কৌণিক কম্পাঙ্ক, আর হচ্ছে রেডিয়াস, ল্যামডা হচ্ছে কত অক্ষাংশে। তো আমরা তো জি জানি কত, 9.8 অরিজিনালটা। ওমেগা, ওমেগা হচ্ছে কি 2π/t, টি কত 24 ঘন্টা, 1 ঘন্টা কত 3600 সেকেন্ড। তাহলে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। আর কত, আর হচ্ছে 6.4 10⁶ কজ স্কোয়ার ল্যামডা, কজ স্কোয়ার 60 ডিগ্রি। সবকিছু যদি বসাই ক্যালকুলেটারে, তাহলে ক্যালকুলেটার আমাকে মানটা কত বলে দেওয়ার কথা। তো ভাইয়া বসাচ্ছি, আপনারাও ক্যালকুলেটারে বসায় দেখেন আমার সাথে আপনাদের ম্যাচ করে কিনা। 2π/24/3600 তাই স্কোয়ার ইন্টু 6.4 10⁶
ইন্টু cos 60 তার স্কোয়ার। তাহলে এইটা চলে আসে খুবই অল্প কমছে। আচ্ছা আমি একটু এই দিন থেকে দেখি কত কমে। ওকে ওকে, তো খুবই অল্প কমে আসলো, বেসিক্যালি 9.7915 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা চলে আসে অ্যান্সার। মানে বেসিক্যালি খুবই অল্প কমছে। তো আমি একটু আরেকবার চেক করি, 2 পাই সেটা আছে, তারপর cos 60 সেটার স্কোয়ার, ওকে, 6.4 × 10⁻⁶, হ্যাঁ সবই ঠিক আছে। তাহলে এইটা ওকে, নো প্রবলেম। cos 60 যদি মানটা অন্যভাবে বসাই তাহলে হচ্ছে 0.5 সেটার স্কোয়ার, ওকে একই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আসলে খুবই অল্প পরিমাণ কমছে, মানে অক্ষাংশের কারণে যে জি এর মানের এফেক্ট, এটা যে খুবই অল্প পরিমাণ ইম্প্যাক্ট পড়ে এটা দেখতেছি। 9.8 থেকে কমে 9.79 হয়েছে, খুবই অল্প পরিমাণ কমছে। যাই হোক, আমাদের প্রবলেম বের করার দরকার ছিল, আমরা বের করে ফেলছি। এবার ঘ নাম্বারে আমরা যাই। বলতেছে যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়, মানে পৃথিবীর ঘূর্ণনটাকে আপনি বাড়ায় দিচ্ছেন, বর্তমানের থেকে আপনি 10 গুণ করে ফেলবেন, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান অর্ধেকে পরিণত হবে কিনা সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি করতে পারি, সলিউশনে যাব। সলিউশনে আমরা ফার্স্টে নর্মাল অবস্থায় বিষুবীয় অঞ্চলে কতটুকু অভিকর্ষ ত্বরণ থাকে। বিষুবীয় অঞ্চল মানে কি 0 ডিগ্রি, তাই না? তাহলে এইটাতে আমরা পাচ্ছি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কজ স্কোয়ার 0, বা আমরা বলতে পারি 9.8 মাইনাস ওই যে 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 স্কোয়ার ইন্টু আর কত 6.4 10⁻⁶, আর cos 0 কত 1, সো ওইটা স্কোয়ার করলে 1 থাকবে। তাহলে এখান থেকে একটা আমরা মানে নর্মাল অবস্থায় আমাদের কতটুকু থাকে অভিকর্ষ ত্বরণ সেটা পাবো। আর এবার আমরা যেটা করব, জি ল্যামডা 0 ডিগ্রি বাট প্রাইম, এখন আমরা কি করব, পৃথিবীর আহ্নিক গতিটাকে আগের তুলনায় 10 গুণ করে ফেলবো। 10 গুণ করলে তারপর কি হয় সেটা আমরা দেখব। তো এখানে ওমেগা প্রাইম হবে, ওমেগা প্রাইম কত হবে 2 পাই/24 ইন্টু 3600। দেখেন আগে ওমেগা যা ছিল এখন কি করব, তার 10 গুণ করে ফেলবো, মানে 10 দিছি। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা আসলে 10 গুণ হওয়ার কথা না, 11 গুণ হওয়ার কথা। কেন? পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়। 10 গুণ বেশি হয় কথাটা আসলে আমার কাছে মনে হয় 10 গুণ বাড়াইছি, সো আগের 1 গুণ প্লাস পরবর্তীতে আরো 10 গুণ বাড়াইছি, টোটালটা 11 গুণ। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা এটা আসলে বাংলা ল্যাঙ্গুয়েজের মারপ্যাচ, ইংলিশে এটা খুব ইজিলি বোঝা যায়, বাংলায় আসলে এই জিনিসটা বোঝাটা খুব ডিফিকাল্ট, যে ভাই এটা কি 10 গুণ হয়েছে নাকি 10 গুণ বাড়াইছে। এটা ল্যাঙ্গুয়েজটাও খুব মানে একটু মাঝামাঝি রেখে দিচ্ছে। তো মাঝামাঝি যখন রেখে দেয়, এটা কি আসলে বাড়াইছে নাকি হইছে, তখন আমরা আসলে হইছে ধরেই ম্যাক্সিমাম সময় করে নিব। দ্যাটস এখানে আমরা 10 গুণ ধরেই করে নিচ্ছি। তো তারপর অ্যাজ ইট ইজ 6.4 10⁻⁶ ইন্টু 1। সো আমরা এই দুইটা ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানগুলো কত আসে ক্যালকুলেটরে বের করব, বের করে জাস্ট আমরা কম্পেয়ার করব যেটা অর্ধেক হয়েছে কি হয়নি। প্রথমে দেখি 9.8 মাইনাস 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 তাই স্কোয়ার ইন্টু 6.4 10⁻⁶। প্রথমটা অ্যাজ ইট ইজ খুবই অল্প, প্রথমটা খুবই অল্প পাইছি আমরা। আর এখানে যদি আমরা ওকে একটু লক করে নিই, ওকে ডান, এই অংশটুকুকে আমি একটু নিচে নামাই দিচ্ছি, ওকে। তো প্রথমে অংশে আমরা কত পাইছি 9.766 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ছিল আমাদের প্রথম পার্টের অ্যান্সার। পরের পার্টে কত পাই একটু বের করি, সবই সেম থাকবে, জাস্ট হচ্ছে 2 পাই এর সাথে একটা 10 গুণ দিয়ে দিলেই কাজ শেষ। তো এবার চলে আসছে হচ্ছে 6.4153 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা যদি বের করি জি প্রাইম ডিভাইডেড বাই জি অর্ধেক হয়েছে কিনা সেটাই তো ক্যালকুলেট করবো, তাই না? জি প্রাইম বাই জি তাহলে কত আসে 6.41, আর এখানে কত ছিল 9.76, 4153 তাহলে আমরা যদি ভাগ করি হয় 9.766,
ভাগফলটা আসে 0.6569। ওকে, তাহলে এই ভ্যালুটা কি 0.5 হয়েছে? অর্ধেক কি হয়েছে? অর্ধেক হয় নাই। সো নট ইকুয়ালস টু 0.5। এইটা দেখায় দেওয়াই আমাদের কাজ ছিল, যে আমাদের অনুপাতটা 0.5 হয় নাই, তার থেকে বেশি রয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আমাদের আহ্নিক গতিকে বর্তমানের তুলনায় 10 গুণ করে ফেলি, তা আমাদের অভিকর্ষ ত্বরণটা বিষুবীয় অঞ্চলে, অর্থাৎ যেখানে ল্যামডাটা 0 ডিগ্রি, ওইখানে অর্ধেক হবে না, 0.65 গুণ হয়ে যাবে। এইটুকুই দেখানোর কাজ ছিল, আমরা দেখাই দিছি। সো এই প্রবলেমটা ডান, আমরা করে ফেললাম। এবার আসি আমরা চিটাগাং বোর্ড। চট্টগ্রামে আমরা চলে যাব পতেঙ্গার হাওয়া খেতে। তো চলেন আমরা এই প্রবলেমটাকে একটু রিড করি। আমাদেরকে সূর্য, পৃথিবী এগুলোর ভর দেওয়া আছে, তারপর সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স, এই ব্যাপারগুলো দেওয়া আছে। জিজ্ঞেস করতেছে সূর্য এবং পৃথিবীর সংযোগ রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান বের করতে। ভালো প্রবলেম, আমরা একটু দেখার চেষ্টা করি ব্যাপারটা কিরকম। ধরেন এই হচ্ছে সূর্য, তার থেকে এই সূর্যের কেন্দ্র থেকে এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স পরে আবার একটা পৃথিবী। এই তো এই টোটাল ডিস্টেন্সটা আমাকে দেওয়া আছে। এইটা হচ্ছে 1.5 10⁻11 মিটার। এই ডিস্টেন্সটাও কিন্তু মুখস্থ রাখতে হবে, ম্যাক্সিমাম সময় এটা বলা থাকবে না আপনাকে। ও, তারপর কোন কালারে যাব? এখন সূর্যের ভর আমাকে দিয়ে দিছে, এম হচ্ছে 2 10⁻30 কেজি, এটাও মুখস্থ রাখতে হয়। আর এইটার এম তো আপনারা জানেন, এটার এম কত? 6 10⁻24 কেজি। তো ঠিক মাঝখানের পয়েন্টে আমাকে কাজ করতে হচ্ছে, একদম ঠিক মাঝখানে। ঠিক আছে, তো এই মাঝখানে ধরলাম এই ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে এইটুকু হচ্ছে d/2। এই d/2 ডিস্টেন্সে আমাকে কিছু একটা করতে বলছে। সো এই d/2 ডিস্টেন্সে আমাকে বিভব কত, মহাকর্ষীয় বিভব কত, সেই মহাকর্ষীয় বিভবের মানটা কিভাবে বের করা যায়, সেটাই হচ্ছে আমাদের কাজ, টার্গেট। ওকে, তো আমরা যদি সলিউশনে আসি, এখানে মহাকর্ষীয় বিভব হবে 2টা। কেন 2টা? কারণ এই সূর্যটা এই বিন্দুতে একটা মহাকর্ষীয় বিভব তৈরি করবে, আবার এই পৃথিবীটাও এই বিন্দুতে একটা মহাকর্ষীয় বিভব তৈরি করবে। যেহেতু মহাকর্ষীয় বিভব একটা স্কেলার রাশি, তো 2টাকে যোগ করে দিলে আমরা টোটাল মহাকর্ষীয় বিভব কত এই বিন্দুতে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে V1 সূর্যের জন্য যদি চিন্তা করি, যে কোনো ক্ষেত্রে সূত্র কি? GM/R। আচ্ছা, পৃথিবীর জন্য আবারও -GM/R। তো আমরা এবার মানগুলো বসাবো। তো প্রথমে 6.673 10⁻11 ইন্টু m। সূর্যের ভর কত? 2 10⁻30। আর ডিস্টেন্স কত? ওই টোটালটার অর্ধেক, দ্যাট মিনস 0.5 ইন্টু 1.5 10⁻11। তাহলে এটা সূর্যের জন্য কতটুক সেটা চলে গেল। এবার পৃথিবীর জন্য আবারও 6.673 10⁻11। পৃথিবীর ভর কত? 6 10⁻24। ডিস্টেন্স পৃথিবীর কেন্দ্র থেকেও ঠিক একই পরিমাণ ডিস্টেন্স, d/2, অর্থাৎ হাফ ইন্টু 1.5 10⁻11। তো দুইটাকে সাম করলে আমরা অ্যান্সারটা কত সেটা পেয়ে যাব। দেখি কত আসে। 6 10⁻24 প্লাস 2 10⁻30 যোগ করলাম। এই যোগফলটাকে আমাকে গুণ দিতে হবে 6.673 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে 0.5 ইন্টু 1.5 10⁻11। ওকে, তো সাইন্টিফিক মোডে নিয়ে এটাকে প্রকাশ করি 1.77। তো আমার অ্যান্সারটা চলে আসছে এবং এটার মান হচ্ছে -1.7794 ইন্টু 10⁻9।
ওকে, এবং এইটার একক কি হয়, এটার একক হয় হচ্ছে জুল পার কেজি। মহাকর্ষীয় বিভবের একক হচ্ছে এসআই একক যদি বলি জুল পার কেজি, এবং বিভবের মানটা কিন্তু মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটা ডান, আমরা এই প্রবলেমটা করে ফেললাম। এরপর আমরা গ নাম্বার যেহেতু শেষ, গ এর পর কি আছে, গরুর পর ঘোড়া থাকে, তো আমাদেরকে ঘোড়াতে যেতে হবে। বলছে পৃথিবী এবং সূর্যের সংযোগকারী সরলরেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো আমাদেরকে আবারও সেই পৃথিবী এবং সূর্যের যে চিত্রটা সেটা ড্র করা লাগবে। তো বেটার আই থিঙ্ক আমি ওইখান থেকে যদি কপি করে আনি এটা মনে হয় বেটার হয়। তো আমি একটু কপি করি, লক করে নিলাম, কপি করতে হবে। তো কপি, ওকে, এবার আমি একটু পেস্ট করি, এই তো ডান। প্রথমেই যে কাজটা করতে হবে এই ডিস্টেন্সটাকে একটু মুছে দেওয়া লাগবে। Okay, আচ্ছা, হুম, বাদ বাকিটুকু ঠিক আছে, নো প্রবলেম, এইটা না হইলেও সমস্যা নাই, এই ডিস্টেন্স নট ম্যান্ডেটরি। আচ্ছা, তাহলে আমাদেরকে দেখতে হবে প্রথমে সূর্য এবং পৃথিবীর মাঝে যে কোনো একটা বিন্দুতে অবশ্যই প্রাবল্য শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ ধরলাম চিন্তা করেন এরকম কোনো একটা পয়েন্ট পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে, আর এই দূরত্বটা তাহলে অবশিষ্ট হবে হচ্ছে ডি মাইনাস এক্স। এখানে ডি কত? ডি হচ্ছে ওই যে টোটাল ডিস্টেন্সটা 1.5 10⁻11 মিটার, এটা হচ্ছে আমাদের ডি যেটা ছিল সেটা। এখন আমরা ধরলাম এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হবে। মহাকর্ষীয় প্রাবল্য কি ছিল? মহাকর্ষীয় প্রাবল্য ছিল মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে 1 কেজি ভরের বস্তুকে রাখলে সে কতটুকু বল অনুভব করে, সেটাই ছিল হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এখন যেটা হবে, আমার এই জায়গায় যদি আমি চিন্তা করি ঘটনাটা কি ঘটতেছে, এই বিন্দুটা রাখলে পৃথিবী এই দিকে তাকে টান দিবে, পৃথিবী তাকে নিজের দিকে আকর্ষণ করবে, আবার সূর্য সেও কি করবে, এই দিকে একটা আকর্ষণ করবে। তো পৃথিবীর আকর্ষণ এবং সূর্যের আকর্ষণ দুটা যদি সমান সমান হয়ে যায় তখন লব্ধিটা কত হবে? শূন্য হবে। বললাম এইটা F1, এটা F2। আসলে আমরা এফ দিয়ে না কাজ করে আই থিঙ্ক আমরা ই দিয়ে কাজ করাটা বেটার, কারণ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি, তাই না? 1 কেজি ভরের বস্তুকে কতটুকু বলে টানতেছি সেটাই তো আসলে প্রাবল্য। তাহলে এই দুইটা প্রাবল্য যখন সমান হবে তখন লব্ধি প্রাবল্য কত? শূন্য হবে। তাহলে আমাদের প্রথমটা দেখি যে কতটুকু ডিস্টেন্সে আসলে লব্ধি প্রাবল্যটা শূন্য হচ্ছিল। তো সলিউশনে আমরা যদি যাই, 1 নাম্বার কেস E1 ইকুয়ালস টু E2, তাহলে ই কত? যে 1 কেজি ভরের বস্তুর উপর কতটুকু বল, টোটাল বলটা কত? GMM বাই আর স্কোয়ার, তাই না? GMM বাই আর স্কোয়ার। সো 1 কেজি ভর হইলে স্মল এমটা কত? 1। সো এটা না লিখলেও হয়, আর স্কোয়ার, এখানে আর কত? ডি মাইনাস এক্স তার স্কোয়ার। আর অপরটার জন্য GM ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কারণ পৃথিবীর ভরটাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করছি। এখন উভয় পাশ থেকে এই আমার জিটা কি হয়ে যাচ্ছে? জিটা হচ্ছে উৎখাত করে ফেললাম। তাহলে আমাদের থাকে হচ্ছে এই রকম যে এম বাই স্মল এম ইজ ইকুয়ালস টু ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার, বা এখান থেকে আমরা বলতে পারি ডি বাই এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু রুট ওভার এম বাই এম। তো এই জায়গা থেকে আমি সলভ করে ফেলতে পারবো আমার এক্স কত আসবে। এক্স হচ্ছে 1 প্লাস রুট ওভার এম বাই স্মল এম, এই পুরাটা নিলাম, ওই পাশে গেল, তাহলে এইটাকে ইনভার্স করলাম ইনটু ডি দ্বারা মাল্টিপ্লাই করলাম, এটা করলেই কাজ শেষ হয়ে যাবে। তো দেখি আমাদের এক্সটা কত আসে। 1 প্লাস রুট ওভার এম, এম হচ্ছে 2 10 টু দি পাওয়ার 30, 6 10 টু দি পাওয়ার 24 নিলাম, ইনভার্স করলাম ইনটু ডি 1.5 10 টু দি পাওয়ার 11 মাল্টিপ্লাই করলাম। তো আমার মানটা চলে আসছে, এইটার মান হচ্ছে 2.59 10 টু দি পাওয়ার
8 মিটার। তো আমরা কিন্তু অলরেডি বের করে ফেললাম যে পৃথিবীর কেন্দ্র থেকে এত দূরত্বে আমাদের মহাকর্ষীয় প্রাবল্যটা শূন্য হবে। এখন আমাকে এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছে কি একাধিক বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা, এটা জিজ্ঞেস করছে। অ্যান্সার হচ্ছে শুধু একটা বিন্দুতেই সম্ভব। কেন সম্ভব চিন্তা করেন, আপনি যদি এই দিকের কোনো পয়েন্টে চিন্তা করেন, লাইক আপনি এটা ধরছিলেন এ বিন্দু ধরলাম, আপনি যদি অন্য আরেকটা পয়েন্ট চিন্তা করেন, ধরেন আপনাদের অন্তর্ভের কালার বলি, অন্তর্ভের কালার দিয়ে সম্ভব না, এটা আমি প্রমাণ করে দিব এখন। ধরেন আপনি এই বি বিন্দুতে চিন্তা করলেন, বি বিন্দুতে যদি আপনি ধরেন এই মাঝখানে সংযোগকারী সরলরেখার মাঝে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য শূন্য হচ্ছে, এটা তো আমরা পাইলাম। যদি আমরা ওই পাশের কোনো বিন্দু হইতো তাহলে কি হইতো, পৃথিবীও তাকে আকর্ষণ করত নিজের দিকে, সূর্য তাকে আকর্ষণ করত নিজের দিকে, তাহলে দুইটা আকর্ষণের লব্ধি তো এই দিকেই হইতো, তাহলে কখনোই ওইটা শূন্য হওয়া পসিবল না। শূন্য তখনই হয় যখন দুইটা প্রাবল্য অপোজিট দিকে হয়, একটা একটাকে ব্যালেন্স করে জিরো হওয়ার একটা চান্স থাকে, কিন্তু এই দিকে যেহেতু দুইটা প্রাবল্য একই দিকে, তো এখানে কখনোই সম্ভব না, তাই না? এবার ধরেন আপনাদের আরেক ভাইয়ের নাম নিই, ধরলাম এইদিকে আপনাদের ধরেন এনাম ভাই টানতেছে, হ্যাঁ এটা হচ্ছে ধরেন সি বিন্দু, এনাম ভাই ধরেন বললো সি বিন্দুতে প্রাবল্য শূন্য হইতে পারে, একটা তো হইতে পারে মাঝখানে, শুভ ভাই বলছে এটা হয়ে গেছে, শুভ ভাই বললে মিস হওয়ার চান্স কম। অন্তর ভাই বলছে এই দিকেও কোনো বিন্দু হইতে পারে, এটা কি হইলো, এটা আমরা দেখলাম যে না এটা হয় নাই, এই বিন্দু হইল না। তারপর এনাম ভাই বললো সি বিন্দু, এনাম ভাই কিন্তু বলছে আমি আগে থেকেই ক্রস দিয়ে দিই, জীবনেও হবে না। তো এখন কেন এটা হয় না, কারণ চিন্তা করেন সি বিন্দুতে সূর্য হচ্ছে নিজের দিকে টানতেছে, পৃথিবী সেটাও নিজের দিকে টানতেছে, দুইটাই কি নিজের দিকে টানতেছে, তাহলে দুইটা যেহেতু একই দিকে হলে দুইটা যোগ করে আরো বেড়ে যাবে, কখনো এটা শূন্য হবে না। সো অন্য কোনো বিন্দুতে সম্ভব না, এই কথাটাকে আপনাকে গুছায় লিখতে হবে। যেহেতু বি ও সি বিন্দুতে ই ইকুয়ালস টু শূন্য হওয়া সম্ভব না, অতএব শুধু একটি বিন্দুতে ইকুয়ালস টু 0 হবে। এই তো আমাদের কাজ শেষ, যা লেখার আমরা লিখে দিছি, অঙ্ক কিন্তু ডান। ওকে, এই তো তাহলে আমরা 3টা বোর্ডের সিকিউ শেষ করে ফেললাম, চিটাং বোর্ড পর্যন্ত শেষ, আমরা 3টা সিকিউ ডান। এবার আমরা চলে যাব রাজশাহী বোর্ডে, দেখি রাজশাহী বোর্ড আমাদেরকে কি দিচ্ছে। রাজশাহী বোর্ড 2024, প্রথমে আমাদেরকে অঙ্ক করতে হবে, পৃথিবীর ভর রেডিয়াস দেওয়া আছে, পৃথিবীশ থেকে এত দূরে একটি উপগ্রহ আবর্তন করছে, সো স্যাটেলাইটের প্রবলেম। একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরো এত দূরত্বে সরালে উপগ্রহটার বেগ অর্ধেক হয়ে যাবে। সো উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথম প্রবলেমটা মহাকর্ষীয় বিভব নির্ণয় করার সাথে রিলেটেড। সো মহাকর্ষীয় বিভব নির্ণয় করার সূত্র ভি, এটা কি আসলে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। যখন আমি পৃথিবী থেকে এইচ হাইটে থাকি তখন আমার সূত্র হচ্ছে আর প্লাস এইচ, পৃথিবীর পৃষ্ঠে থাকলে আর, পৃথিবীর কেন্দ্র থেকে কতটুক দূরত্বে আছে সেটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব নির্ণয়ের সূত্রে নিচে বসে। তো এখন চিন্তা করেন মাইনাস জি তো আমরা জানি 6.673 10⁻⁻11, পৃথিবীর ভর মুখস্থ 6 10⁻24। এখানে যেহেতু দেওয়া আছে মানে উদ্দীপকে দেওয়া সিস্টেমে আপনাকে ডাটাগুলো দেওয়া আছে, এগুলো দেখে কিন্তু কনফিউজড হবেন না, মেইন পরীক্ষা যেমন ঠুস করে আপনার ডাটাগুলো দেয় নাই। পৃথিবীর ভর রেডিয়াস, সূর্যের ভর রেডিয়াস, চাঁদের ভর রেডিয়াস, পৃথিবী সূর্যের মাঝখানে ডিস্টেন্স, জি এর ভ্যালু, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো মানে ওই যে বলে না যে ইমামতি করার জন্য শর্ত কি নাবালক হওয়া, ঠিক একই রকম ভাবে এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য শর্ত কি এই ডাটাগুলো মুখস্থ করতে পারতে হবে, মুখস্থ থাকতে হবে। সো এইখানে নিচে আসি, নিচে আর পৃথিবীর আর তো আমরা জানি 6.4 10⁻6 প্লাস
আমাদের কি এইচ কত বলছে? প্রথম অবস্থানে দেখেন বলছে প্রাথমিক অবস্থানে। তো প্রাথমিক অবস্থানে আমরা কোথায় ছিলাম? 1000 কিলোমিটার উপরে ছিলাম পৃথিবী পৃষ্ঠ থেকে, 1000 কিলোমিটার উপর। সো 1000 ইন্টু 10⁻³ যেহেতু কিলোমিটার আছে, সো 10⁻³ হবে। সো আমরা জাস্ট এখানে মানটা বের করব, মানটা বের করলেই কাজ শেষ। তো মাইনাস জি 6.673 10⁻11 ইন্টু এম। এম কত? পৃথিবীর এম 6 10⁻24 ডিভাইডেড বাই 6.4 10⁻6 প্লাস 1000 10⁻3। ওকে, আমার কাছে অ্যান্সার চলে আসছে, সেটা হচ্ছে মাইনাস 5.41 10⁻7 এত জুল পার কেজি। মহাকর্ষ প্রভাবের একক হচ্ছে এসআই একক, জুল পার কেজি। দ্যাট ইজ দ্য উত্তর, তাই না? দ্যাট ইজ দ্য অ্যান্সার না, কিন্তু দ্যাট ইজ দ্য উত্তর। তো আমরা এই প্রবলেমটা সাকসেসফুলি ডান। এবার আসেন আমরা ঘ নাম্বারে যাই। নভোচারীর ধারণা কি সঠিক কিনা? যদি এনাম ভাইয়ের ধারণা সঠিক কিনা জিজ্ঞেস করতো তাহলে এটা না করেই বলা যেত যে এটা ভুল, কিন্তু আপাতত যে নভোচারী বলছে সো সঠিক হইতেও পারে। আমরা একটু দেখি ওনার ধারণা কিরকম। সো উনি কি বলছিল? 1000 কিলোমিটার উপরে যেইটুকু বেগ, যদি আরো 222 অনেক বেশি 22,200 কিলোমিটার আরো উপরে যাওয়া হয় তাহলে হচ্ছে বেগটা অর্ধেক হবে। তাহলে আমাকে এখানে স্যাটেলাইটের বেগ নিয়ে কাজ করতে বলছে। সো চলেন আমরা একটু শুরু করি। স্যাটেলাইটের বেগ, বেগের সূত্র কি? √/gm ডিভাইডেড বাই r+h, এটা হচ্ছে স্যাটেলাইটের বেগের সূত্র। তো আমরা প্রথম ক্ষেত্রে যখন বের করব আমাদের মানটা কত? জি তো আমরা জানি 6.673 10⁻11। এম কত? 6 10⁻24। আর আরও আমরা জানি 6.4 10⁻6 প্লাস এইচও আমরা জানি ওই 1000 কিলোমিটার, 1000 10⁻3, দ্যাট মিনস 10⁻6 আর কি। এখান থেকে আমরা একটা V1 পাবো। আচ্ছা, V2 কি? এবার আমরা যেটা করব, GM ডিভাইডেড বাই r+h, আগে যা ছিল আরো কিছু উপরে নিছি, এক্সট্রা আরো 22,200 কিলোমিটার উপরে নেওয়া হয়েছে। তাহলে বর্তমানে কি আসবে? ওই যে পুরো জিনিসটা 6.673 10⁻11, 6 10⁻24, নিচে আছে কি? নিচে আছে 6.4 10⁻6 প্লাস 1000 10⁻3। আগে তো এইটুকু হাইটে ছিলামই। বলছে একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরো আরো এত কিলোমিটার দূরত্বে সরাইতে হবে, তার মানে আরো ওইটুকু হাইটে যাওয়া লাগবে। তাহলে কতটুকু যাওয়া লাগবে? দেখেন 222 দুইটা শূন্য ইন্টু কিলোমিটার, যেহেতু 10⁻3। তাহলে আমরা এখান থেকে আরেকটা ভ্যালু বের করব। একটা ছিল V1, একটা V2। সো আমরা দেখব V2 বাই V1 এটা কত আসে। যদি 0.5 আসে তাহলে ধারণা সঠিক হবে। তাহলে আর কোনো কথা নাই, জাস্ট কাজ হবে। ওকে, প্রথম ক্ষেত্রে আমার কলম পেয়ে গেছি। তো প্রথম ক্ষেত্রে আমাদের আসছে হচ্ছে বেগটা 7.3556 10⁻3 এত মিটার পার সেকেন্ড। এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল, করে ফেললাম। পরের পার্ট কি? পরের পার্ট হচ্ছে এরকম, এইটার সাথে আবার যোগ করতে হবে 22220 10⁻3 করলাম। তারপর হচ্ছে রুট অ্যান্সার। ওকে, এবার আসছে হচ্ছে 3.6778 10⁻3 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার V2 চলে আসছে। ওকে, এবার এই V2 কে V1 দ্বারা ভাগ করব 7.3556 10⁻3 ভাগ করলে কত আসে? এক্স্যাক্টলি 0.5 চলে আসতেছে, এক্স্যাক্টলি 0.5 চলে আসে। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন আসতে পারি? আমরা এখান থেকে কনক্লুশন আসতে পারি অতএব অতএব ধারণা সঠিক।
তো নভোচারীটা সম্ভবত শুভ ভাইয়া ছিল, নাহলে ধারণা একেবারে পারফেক্টলি মিলে গেল, এটা তো আসলে হওয়ার কথা না। নিশ্চয়ই নভোচারীটা শুভ ভাইয়াই ছিল, আমি যতটুকু বুঝতেছি। এনিওয়েজ, ধারণা সঠিক হয়েছে, আমরা এটা পেরে গেলাম। ঘ। তো আমরা এতক্ষণ পর্যন্ত কয়টা প্রবলেম সলভ করলাম? আমরা যদি একটু খেয়াল করি, আমরা সলভ করছি হচ্ছে সো ফার সিলেট বোর্ড একটা সিকিউ সলভ করলাম, সিলেট বোর্ডের একটা গেল, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2টা হইলো, তারপর চট্টগ্রাম বোর্ড 3টা হইলো, রাজশাহী বোর্ড 4টা হয়ে গেল। ওকে, এবার আমরা একটু মির্জাপুর ক্যাডেট থেকে ঘুরে আসি। 5 নাম্বার, এবার আমরা একটু ক্যাডেটে যাব। হ্যাঁ, ও মির্জাপুর ক্যাডেট এবং আচ্ছা 2024-এ আসছিল এটা। দেখি আমরা কি অবস্থা এখানে। প্রথমে বলছে একজন বিজ্ঞানী যথাক্রমে পৃথিবী এবং চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে দুটি বস্তুকে বাইরে পাঠানোর উপর পরীক্ষা করলো। চাঁদের ভর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ এত এত গুণ। আচ্ছা, যদি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে কোনো বস্তু পৃথিবী থেকে মহাশূন্যে পাঠাতে হয়, তাহলে কমপক্ষে এত বেগ দিতে হবে। মানে পৃথিবী থেকে মুক্তি বেগটা দেওয়া আছে 11.2। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ, এটা ওরা ডিরেক্টলি দিয়ে দিছে। চাঁদের পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে? মানে বেসিক্যালি কোশ্চেনটা কি, আপনার পৃথিবীর ভরের সাথে চাঁদের ভর, পৃথিবীর রেডিয়াসের সাথে চাঁদের রেডিয়াসে একটা অনুপাত দিয়ে দিছে। তাহলে পৃথিবী থেকে মুক্তিবেগ এত হইলে চাঁদ থেকে মুক্তিবেগ কত হবে? সিম্পল, এই কোশ্চেনটাই করছে। তাহলে চলেন সিম্পল কোশ্চেনের সিম্পল সলিউশনে আমরা যাব। সো লেটস বিগিন দ্য সলিউশন। আমরা মুক্তিবেগ মনে আছে কি পড়ছিলাম? √2gm ডিভাইডেড বাই r। এখন আমরা যদি চাঁদের সাথে পৃথিবীকে কম্পেয়ার করি, ভিই মুন ডিভাইডেড বাই ভিই এসকেপ ভেলোসিটি অফ আর্থ পৃথিবীর, তাহলে কি হবে? √m মুন বাই m আর্থ, আর রেডিয়াসটা তো নিচে আছে, তাহলে এটা উল্টায় যাবে, আর আর্থ বাই আর মুন। তাহলে কত থাকে? আমরা একটু যদি বসাই মানগুলো, তাহলে পৃথিবীর ভরের সাথে চাঁদের ভর কত? এই যে 1/4, ভরটা হচ্ছে 1/4, তো 1/4, আর রেডিয়াসটা কত? 1/16। চাঁদের রেডিয়াস হচ্ছে পৃথিবীর 1/16 গুণ, এখানে যেহেতু উল্টায় গেছে তাহলে এটা 16 হবে। তাহলে এটা খুবই অলিম্পিয়াড লেভেলের একটা কোশ্চেন। 4 এবং 16 ভাগ করলে 4 হয়, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই জানেন না, যে 4 কে রুট করলে 2 হয়। সো এত স্পেশাল জিনিস আপনাকে রেকর্ড ক্লাসে ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছি ভাইয়ারা, অবশ্যই এটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা আশা করি। সো এখান থেকে দেখেন ভিই মুন, আর এটা তো আমরা জানি 11.2 ইকুয়ালস টু 2, ওই কাটাকাটি করে পাইছি। দ্যাট মিনস এখান থেকে আরেকটা অলিম্পিয়াড লেভেলের কোশ্চেন, ভিই মুন, চাঁদের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ 2 ইন্টু 11.2। দেখেন ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয়, 22.4, অবশ্যই কিন্তু এককটা কিলোমিটার পার সেকেন্ডে। দেখছেন, ক্যালকুলেটর ছাড়াই করে ফেললাম। এই হচ্ছে আমাদের চাঁদের পৃষ্ঠ থেকে বস্তুর মুক্তিবেগ। আমরা দেখলাম পৃথিবী থেকেও যতটুকু মুক্তিবেগ লাগে, চাঁদের পৃষ্ঠ থেকে মুক্তিবেগটা কিন্তু তার থেকেও বেশি লাগে, কারণ চাঁদটা হচ্ছে পৃথিবী থেকে আরো অনেক ডেন্স। তাহলে আমরা এইটুকু ডান করে ফেললাম অলিম্পিয়াড লেভেলের ক্যালকুলেশন সহ। এবার আসেন, পৃথিবী ও চাঁদের ক্ষেত্রে মহাকর্ষ আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে পাঠাতে কৃত কাজ কোথায় বেশি হবে, সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কৃত কাজ আমরা যদি চিন্তা করি, ঘ নাম্বার সলিউশনে যাব। মানে আমাকে বলতেছে, আমি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে মহাশূন্যে পাঠাইতে চাই, আর চাঁদের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে মহাশূন্যে পাঠাইতে চাই, তাহলে কোন ক্ষেত্রে কাজ বেশি করা লাগবে? তাহলে এইটা কি জানেন, যে মহাশূন্যে পাঠাতে হাতের লেখা একদম শেষ হয়ে যাচ্ছে, মহাশূন্যে পাঠাতে কৃত কাজ ইকুয়ালস টু পৃষ্ঠে দেওয়া মুক্তিবেগের কারেসপন্ডিং গতিশক্তি। কারণ মুক্তিবেগের মধ্যে যে গতিশক্তি দিছি, ওই গতিশক্তিটা দিয়ে কিন্তু সে মহাশূন্যে যেতে প্রয়োজনীয় যে কাজটা, সেই শক্তিটা সে পেয়ে থাকে। তাহলে আমরা ভূপৃষ্ঠে থাকাকালীন যে মুক্তিবেগ দিলে ওই বেগের কারেসপন্ডিং হাফ এমভি স্কয়ার একটা গতিশক্তি আছে, ওই গতিশক্তিটা দিয়ে কি সে অসীমে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় কাজটা সেটা সে করে। তাহলে এখন আমরা প্রথমে দেখব যে
কোন ক্ষেত্রে আমাকে হচ্ছে কি করা লাগে, কোন ক্ষেত্রে আমাকে কাজ বেশি করা লাগে সেটা আমি দেখব। তো সে কত কেজি ভরের বস্তুকে পাঠাতে চেয়েছে এমন কি কোনো কিছু বলছে? পৃথিবী এবং চাঁদ কাটিয়ে দুটি বস্তুকে বাইরে পাঠানোর উপর পরীক্ষা করলো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। পৃথিবী ও চাঁদের কোন ক্ষেত্রে মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে মহাশূন্য পাঠাতে বেশি কাজ করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা তো একটু বেশি, আমরা একটু কাজ করি। আমরা এভাবে চিন্তা করব, ডাব্লিউ আর্থ বাই ডাব্লিউ মুন। চাঁদ থেকে পাঠাইতে কতটুকু কাজ করতে হবে ডাব্লিউ মুন, পৃথিবী থেকে পাঠাইতে কতটুকু কাজ করবে ডাব্লিউ আর্থ। তাহলে এইটার মান কিসের সম্ভব? ওই যে আমরা বলছি গতিশক্তির সমান হাফ এম ভিই, আর্থ থেকে গতিশক্তির স্কোয়ার হাফ এম, চাঁদ থেকে কতটুকু গতিশক্তি দিছি সেটা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পৃথিবী থেকে কতটুকু মুক্তিবেগের গতিশক্তি দেওয়া লাগে, চাঁদ থেকে কতটুকু গতিশক্তি দেওয়া লাগে। এখান থেকে একটা বিষয় নিশ্চয়ই আপনারা ক্লিয়ার, হাফ এম, হাফ এম এরা কি হয়ে যাবে, এরা হচ্ছে ডাইনোসর যেরকম পৃথিবী থেকে উৎখাত হয়ে গেছে অনেক আগেই বিলুপ্ত, এরাও বিলুপ্ত হয়ে যাবে। তাহলে থাকে কি ভিই ডিভাইডেড বাই ভি মুন তার স্কোয়ার। মজার বিষয় দেখেন, এটা কিন্তু আমরা আগের বারই করে আসছিলাম। দেখেন ভি মুন কত, ভি মুন ছিল হচ্ছে 22.4। তাহলে আমরা এটা যদি একটু বসাই তাহলে কত আসে আমাদের, 11.2 ডিভাইডেড বাই 22.4 তার স্কোয়ার। এবং আরো অদ্ভুত বিষয়, ক্যালকুলেটর ছাড়াই সৌভাই এই প্রবলেম সলভ করে ফেলতে পারে। কাটাকাটি করলে হাফ হয় এবং হাফকে স্কোয়ার করলে কত হয়, 1/4। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ডাব্লিউ মুন অবশ্যই অবশ্যই চাঁদ থেকে পাঠাতে কৃত কাজটা পৃথিবী থেকে পাঠাতে কৃত কাজের থেকে বেশি। কারণ কি, 1/4, নিচে 4 আসে, 4টা বড়, তার মানে চাঁদের কারেসপন্ডিং কাজটা বড়, চাঁদ থেকে পাঠাতে বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগবে। তাহলে আমরা টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট এটাও করে ফেললাম, এটাও আমাদের ডান। এরপর এরপর আমাদের আর কি আছে, মির্জাপুর ক্যাডেট, আদমজি ক্যান্টনমেন্টের একটা আছে, নটরডেম আছে একটা, আইডিয়াল আছে একটা, তিনটা। ওকে, এই তিনটা মধ্যে আমরা আদমজি ক্যান্ট, আমরা আরেকটা প্রবলেম সলভ করতেছি। এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্টে আসা। ওকে, এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট থেকে আসা। এই প্রবলেমটা বলতেছে একটি নবমণ্ডলীয় বস্তুর ব্যাসার্ধ ও ভর দেওয়া আছে। ভরটা কত, এত, সরি ব্যাসার্ধ দেওয়া এত, ভর হচ্ছে এত, এই দুটো দেওয়া আছে। আরেকটি গ্রহাণুর আঘাতে বস্তুটি সমান 8 ভাগে বিভক্ত হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে গ নাম্বারটা সলভ করতে হবে। গ নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা চাবো সেটা হচ্ছে এই ছিল আমাদের রেডিয়াস আর এই ছিল হচ্ছে আমাদের ভর। এখন আমাদেরকে বলছে কি নবমণ্ডলীয় বস্তুটির মহাকর্ষীয় ত্বরণ কত হবে। সো আমরা জানি যে সলিউশনে যদি যাই, মহাকর্ষীয় ত্বরণ বলতে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে, অন্য বস্তুর ক্ষেত্রে মহাকর্ষীয় ত্বরণটা কি, ওই বস্তুর ভর বাই ওই বস্তুর রেডিয়াস তার স্কোয়ার। তাহলে জি তো আমরা জানি 6.673 10⁻11। ওই বস্তুর ভর কত, 4 × 10⁻24 কেজি। রেডিয়াসটা কত, 3.2 × 10⁻6, সেটার স্কোয়ার। এইখান থেকে ওই গ্রহের মহাকর্ষীয় ত্বরণ, যেটা কিনা পৃথিবীর ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, সেটা কত তা বের হয়ে যাবে। 6.673 10⁻11 ইন্টু 4 10⁻24 ডিভাইডেড বাই 3.2 10⁻6 তার স্কোয়ার চলে আসলো হচ্ছে 26.26। আমি কি কোথাও ভুল করছি? 4 10⁻24, ঠিক আছে, আর 3.2 10⁻6। তো আমরা এখানে একটু ওকে, তাহলে এটা আসে কত আমার, 26.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমাদের সলিউশনটা চলে আসছে 26.06। অনেক ভালো, পৃথিবীর তুলনায় অনেকটুকু বেশি। পৃথিবীতে কতটুকু আসতো, পৃথিবী আসতো 9.8, এখানে আছে 066, 26.066 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যেটা আমরা পৃথিবীতে পাইতাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওইটাই হচ্ছে আমাদের
এই স্পেশাল গ্রহ, এই গ্রহটার জন্য নবমণ্ডলীয় বস্তু বা গ্রহ যাই বলে না কেন, এই বস্তুর জন্য মহাকর্ষীয় ত্বরণ আসে এত। ঠিক আছে, gm/r² নরমাল সূত্র দিয়ে করে ফেললাম। এবার দেখেন ওই যে নবমণ্ডলীয় বস্তুটা সেটা আরেকটা গ্রহাণুর সাথে আঘাত পাইছে, আঘাত পেয়ে সমান 8 ভাগে বিভক্ত হয়েছে। এটা কিন্তু 4 ভাগ না, 8 ভাগ, কারণ আমাদের ডিজিটগুলা কিন্তু ইংলিশে লেখা থাকে। প্রতিটি অংশের মুক্তিবেগ নবমণ্ডলীয় বস্তুটির মুক্তিবেগের 1/8 হবে কিনা, যেটা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। তাহলে আমরা প্রথমে চিন্তা করি পুরা, যদি এভাবে চিন্তা করা যায়, ভি প্রাইম বাই ভি। ভি প্রাইম হচ্ছে প্রতিটা অংশের মুক্তিবেগ, আর ভি হচ্ছে আমরা প্রতিটা, মানে যখন পুরো বস্তুটা একসাথে ছিল তখন মুক্তিবেগ কত। অথবা আমরা অনুপাত দিয়ে না বের করি, আমরা ফার্স্টে বস্তুটার জন্য মুক্তিবেগ বের করব, সেটা কি আসবে 2gm/r। তো আমরা একটু মানগুলো বসাই দেখি কত আসে। √2 × 6.673 10⁻⁻11 ইন্টু m কত, m হচ্ছে আমার 4 10⁻24, আর কত 3.2 10⁻6। সো এখান থেকে আসে হচ্ছে আমাদের 1.2916 10⁻4 মিটার পার সেকেন্ড, মানে অলমোস্ট 12.91 এত কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথমে। পরে প্রতিটা অংশের জন্য কত আসবে, 2gm, এমটা এখন হয়ে যাবে কি m/8, কারণ 8টা ভাগে ভাগ হয়েছে, প্রতিটার আমার ভর কত হবে, 8 ভাগের 1 ভাগ করে প্রতিটা পাবে। বাট এখানেই শেষ না, রেডিয়াস নিয়ে একটা কাজ আছে। রেডিয়াসটা কি, এখন যেহেতু 8টা অংশ হয়েছে, 8টা অংশ মিলে টোটাল যে আয়তন, সেটাই কি পুরা বস্তুর আয়তনের সমান। একটা বস্তু ছিল, ওইটা ভেঙে 8টা ভাগ হয়েছে। এখান থেকে বুঝতে পারছেন 4/3π 4/3π কাটাকাটি চলে যাচ্ছে। এখন আপনি যদি রুট করে, বা আপনি পাচ্ছেন কি 8r³ = ক্যাপিটাল R³, বা আপনি এখান থেকে পাবেন যে 2r = 8 যদি কিউবিক রুট করে দেন। বা আপনি এখান থেকে এটাও বলতে পারেন যে ভাইয়া তাহলে আমার শুধু r হবে হচ্ছে r/2। তাহলে এখান থেকে আমরা পাবো কত, এখান থেকে আমরা পাবো হচ্ছে r/2। এই যে আমরা এইটা মানটা বের করে ফেললাম। তাহলে এইভাবেও কিন্তু বলা যায় যে 2gm/r যেটা ছিল, এখানে 8 আর এখানে 2, মানে হচ্ছে হাফ। বা আমরা যদি 1/4টাকে বাইরে নিয়ে আসি, হাফ ইন্টু √2gm/r, অর্ধেক হইলো আর কি, বেসিক্যালি 2 দিয়ে ভাগ দিলে 6.458 10⁻3 মিটার পার সেকেন্ড। তাহলে আগের তুলনায় অর্ধেক হয়েছে, এটা এখান থেকেই দেখা যায়, মানে অত ক্যালকুলেশন দরকার হয় না, এখান থেকেই দেখা যায়। তাহলে আমাদেরকে বলছে যে 1/8, মানে 8 ভাগে ভাগ হলে প্রতি ভাগের মুক্তিবেগ কি 1/8 হবে কিনা। আমরা তাহলে কি দেখলাম, অতএব ভি প্রাইম = v/2 অর্ধেক হবে, অর্ধেক হয়ে যাবে, 1/8 হবে না। ঠিক আছে, অর্ধেক হয়ে যাবে, 1/8 হবে না, এটাই আমাদেরকে দেখাইতে বলছিল। সো আমরা, আচ্ছা এইখানে একটু লেখাটা বেঁকে গেছে। এই হচ্ছে আমাদের সলিউশন বা অ্যান্সার। তো এই তো আমরা মোটামুটি 6টা সিকিউ করে ফেললাম রেকর্ডের মধ্যে অল্প সময়। আশা করি আপনারা ধরতে পারছেন। আর লাইভ ক্লাসে তো আরো কিছু সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে। তো আজকের রেকর্ড ক্লাসটা এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো, বুঝতে পারছেন কিনা, অবশ্যই ফিডব্যাকগুলো ভাইয়াদের জানাবেন। আল্লাহ হাফিজ।